শুভ সন্ধ্যা বন্ধুরা, সালামু আলাইকুম। মাহে রমজান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নিয়মিত প্রোগ্রাম একান্ত আড্ডাতে আমি আরিফ মল্লিক। আজ আমাদের সাথে থাকবেন আমাদের বন্ধু শাহিন আহমেদ। শাহিন আহমেদ আমাদের সাথে যুক্ত হবে। আজকে আমরা শাহিন আহমেদের সাথে কথা বলবো তার সঙ্গীতের বাহিরে একজন শাহিন আহমেদকে নিয়ে, তার ভালো লাগা, তার খারাপ লাগা এবং সঙ্গীতের বাইরে সে একজন মানুষ। তার সম্পর্কে আমরা জানার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। তো আমাদের সাথে এখন জয়েন করছে আমাদের বন্ধু শাহিন আহমেদ। হ্যালো বন্ধু শাহিন, তোমাকে স্বাগতম। কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বন্ধু, পারফেক্ট, আল্লাহর রহমতে ভালো আছি। বেশ যতটুকু ভালো থাকা যায় আর কি এই সময়ে। না, আমি অনেক ভালো আছি বন্ধু, আমি অনেক ভালো আছি। কোভিড-19 আমার পুরো সময়টাই কোনো না কোনো ব্যস্ততার ভিতরে কেটেছে। সেটা যেহেতু অফিস করতে পারিনি, হ্যাঁ রেগুলার যে কাজগুলো করতাম তা করতে পারিনি, বাট আদারওয়াইজ অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেছি যাতে নিজেকে প্রাণবন্ত রাখা যায় কোনো না কোনো ভাবে। সেটাই শ্রেয় আর কি, সেটাই ভালো এই সময়। তো হ্যাঁ, মানে কোভিডের তো সবার আগে একটাই চিকিৎসা, রাইট? এই মুহূর্তে নিজেকে প্রাণবন্ত রাখা। নিজেকে প্রাণবন্ত রাখলে ইন্টারনাল সিস্টেম গুলো ভালো থাকে, এবং ইন্টারনাল সিস্টেমটা ভালো থাকলে এই অজানা যেই এই এনিমির সাথে যুদ্ধ করে টিকে থাকা যায়। সো যেভাবেই হোক আনন্দের সাথে থাকতে হবে। বন্ধু, আমাদের সাথে যুক্ত আছে আমাদের বন্ধু সুলতানা পারভিন, আমাদের সাথে যুক্ত আছে আমাদের বন্ধু ছবি, আমাদের সাথে যুক্ত আছে তানিয়া। তুমি তাদের উদ্দেশ্য তুমি কিছু বলো আর কি। হ্যাঁ, তাদেরকে একটু শুভেচ্ছা দাও আমাদের সাথে কষ্ট করে থাকার জন্য। না, সেটা তো শুভেচ্ছা সবসময়, ওরা প্রাণের বন্ধু, সবসময় ওরা কানেক্টেড থাকে আমাদের সব যে কোনো উদযাপনেই। আর আমার পক্ষ থেকে তো সবসময় শুভকামনা থাকলো, আজকেও থাকলো, আগামীতেও থাকবে। আমাদের সাথে আছে বন্ধু মাকসুদ। ধন্যবাদ মাকসুদ বন্ধু। আরেকজন প্রিয় বন্ধু আমাদের। আমাদের সাথে আছে আমাদের বন্ধু মিলি। কয়টায় বলতে কয়টায়? আচ্ছা, কয়টায় তো গতকাল বলেছিল। হ্যাঁ, বলো তুমি। আমি একটু লিংকটা একটু শেয়ার করি আমার এফবিতে, এর ভিতরে। তুমি বলো, আজকে তুমিই কথা বলবা ম্যাক্সিমাম। আমার সবচেয়ে বড় প্রবলেম যেটা, আমি কথা বলতে পারি না বন্ধু, মানে সেটা আজকে কিন্তু বন্ধু কথা বলার জন্য আসা। হ্যাঁ, শুধু কথা হবে। সেটাই হয়তোবা আমি আমার রাস্তা হারায় ফেলবো কথা বলতে বলতে, তুমি আবার রাস্তায় মানে নিয়ে আইসো আর কি আশেপাশে থেকে। আমরা আজকে হারায় যেতে চাই, গল্প করতে চাই। গল্পের ছলে অনেক কিছু আমরা বলতে চাই। বাট তুমি আমাকে বন্ধু যতটুকু, আমরা বন্ধুরা তোমার সম্পর্কে জানতে চাই বন্ধু। আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্য সম্পর্কে আমি একটু বলি। আমাদের প্রোগ্রামটার উদ্দেশ্য হলো আমরা একটা বন্ধুর কাছে যেতে চাই। শুধু বন্ধু মানে দেখা হলো, হ্যান্ডশেক করলাম, আমরা 93-তে একসাথে ম্যাট্রিক পাস করেছি, এসএসসি পাস করেছি, সেইভাবে আমরা বন্ধু। আমি সেখান থেকে একটু উপরের লেভেলে যেতে চাই আর কি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, আমি যদি তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার খুব একটা জানা না থাকে, তাহলে আমি তোমার খুব কাছের বন্ধু আসলে খুব একটা হতে পারবো না মনে হয়। হ্যাঁ, সো যদি আমি তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে পারি, তখনই হয়তো আমি তোমার আসলে প্রকৃত বন্ধু, কাছের বন্ধু হয়তো হওয়ার সেই সুযোগটা আমার থাকবে। তো আমার সেই প্রয়াস। তো আমরা আজকে এখানে তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানবো, তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা, তোমার পছন্দ, তোমার সবকিছুই আমরা একটু একটু করে জানবো, সো দ্যাট যাতে আমরা তোমার কাছে যেতে পারি, রাইট? তো বন্ধু, প্রথমে আমি শুরু করতে চাই
আমি প্রথমে শুরু করতে চাই তোমার ব্যক্তি জীবন নিয়ে, তোমার ব্যক্তিগত জীবন, আই মিন তোমার ফ্যামিলিতে কে আছে, এবং তুমি মানে লাইক তোমার সম্পর্কে তুমি একটু আমাদেরকে যদি প্রিলিমিনারি একটু বলতা, ওভারঅল তোমার নিজের সম্পর্কে। মানে এখনকার একেবারে প্রেজেন্ট যেটা বলি, মানে বর্তমান সময়ে আমি, আমার তো বেসিক্যালি হচ্ছে আমার গ্রামের বাড়ি বা আমার দেশের বাড়ি যদি বলি সিলেট। তো 2000 আমি ঢাকাতে আসি। আর এখন আমার সাথে আমার ওয়াইফ আছে, আমার দুইটা বাচ্চা আছে, একজন ছেলে একজন মেয়ে। এই বর্তমানে হচ্ছে আমার ঢাকার সংসার। সাথে আমার আরো দুইটা মেয়ে আছে, ওদেরকে আমি অ্যাডাপ্ট করি, আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি। একজনের নাম হচ্ছে সুমা, একজনের নাম সীমা, আপন দুই বোন। আজকে প্রায় 10 বছর আমার সাথে আছে ওরা। এই হচ্ছে আমার ঢাকার সংসার বর্তমানে। আর সিলেটে হচ্ছে আমার বড় ভাই আছে, আমার 3 বোন আছে। ফ্যামিলিতে সবার ছোট আমি বেসিক্যালি। আর আমার ইমিডিয়েট একটা ভাই ছিল, সে 2006 এর দিকে এই পৃথিবী থেকে চলে যায়। আমরা ভাই বোন হচ্ছে 6 জনের ভিতরে 3 জন বোন, 3 জন ভাই, আর আমি সবার ছোট। আর বর্তমানে হচ্ছে আমরা 3 বোন আর 2 ভাই এখন আছি, এই আর কি। আর জব করছি ঢাকায়, ওয়াইফ সার্ভিসে আছে, এই চলছে আমার বর্তমান সময়। বন্ধু, তুমি যদি মানে আমাদেরকে বলতে চাও, আমরা শুনতে চাই, আমাদের যে ভাইয়া দুনিয়া ছেড়ে চলে গেলেন, তোমার ইমিডিয়েট বড় ভাই, what is the is there any accident or naturally? না, এটা হচ্ছে মাইল স্ট্রোক বেসিক্যালি ছিল, হঠাৎ করে স্ট্রোক। সে হচ্ছে চারুকলার লোক ছিল, চিত্রশিল্পী, এবং 2006 এর দিকে সে মারা যায়। এর আগে তার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড সে তার চিত্রকলার ইয়েতেই সে ব্যয় করেছে। এবং সিলেটে সে শিল্পকলার টিচার ছিল, 2-3টে স্কুল সে চালাইতো ওই সময়, এবং ওর প্রচুর স্টুডেন্ট সে করে গেছে। সিলেটের লোক যারা আছেন বা যারা সংস্কৃতি কর্মী আছেন সিলেটের, সবাই বিশ্বাস করেন যে শাহ আলম সিলেটের চারু বিপ্লব ঘটিয়েছিল। এবং সে খুব কম বয়সী, 29 বছর বয়সী সে মারা যায় বেসিক্যালি। খুব একটা সময় সে পায়নি, তো যতটুকু সময় সে পেয়েছে সে চারুকলার পিছনেই ব্যয় করেছে। এবং তখন নতুন করি কম্পিটিশন হতো ঢাকাতে, বাংলাদেশ টেলিভিশনে, ওই জায়গাতেও সে বিচারক হিসেবে কাজ করেছে। সে তার পাশাপাশি বিচারক কায়ুম স্যার ছিলেন ঢাকা চারুকলার, তারপর রণবীর স্যার ছিলেন, এবং ওনারা বলতেন আমাদের সবচেয়ে কনিষ্ঠ বিচারক হচ্ছে শাহ আলম, সে সিলেট থেকে আসতো। এই হচ্ছে তার মানে গ্রহণযোগ্যতা এখনো সিলেটে আছে, এবং সিলেটের মানুষ ভালোবেসে ওর নামে একটা গ্যালারি এখন সিলেটে আছে, শাহ আলম আর্ট গ্যালারি, একমাত্র বেসরকারি আর্ট গ্যালারি একটাই আছে ওর নামে করা হয়েছে সিলেটে, ওর স্মৃতি রক্ষার্থে। এই আর কি। ওকে বন্ধু, আমরা তার আত্মের, তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বন্ধু, খুব মজার একটা জিনিস তুমি আমাদেরকে শোনালা, যে তুমি দুটো বাচ্চা অ্যাডাপ্ট করেছো। হ্যাঁ, তারা তোমার সাথে আছে গত 10 বছর যাবত। মানে লাইক আমার সিস্টার, আমি আমার বোন পরিচয় দিই ওদেরকে। ওরা হচ্ছে একজনের বয়স যখন 7-8 মতো ছিল, আর একজন হচ্ছে 13 বা 12 এরকম ছিল। তখন ওরা ওদেরকে নিয়ে চলে এসেছে আমার কাছে, এবং ওরা স্টিল এখন পর্যন্ত আছে। তো ওরা তো নিশ্চয়ই পড়াশোনা করছে, রাইট? হ্যাঁ, আমি বাসায় যতটুকু পারতেছি আমি সাপোর্ট দিচ্ছি ওদেরকে সবকিছু। ওকে, সো এখন তাহলে একজনের বয়স হবে, তুমি তাদেরকে পেয়েছিলা 7-8 বছর বয়সে, রাইট? 10 বছর তোমার সাথে থাকি, 17-18 বছর বয়সে। ওকে, মানে ওর মানে এটার পিছনে কিছু
ইয়ে আছে, কিছু তো গল্প থাকি। ওরাও বিপদে ছিল, আমিও বিপদে ছিলাম। ওরা ছিল হচ্ছে ওর মা ছিল না, মা মারা গিয়েছিল, বাবা একা ছিল, খুব আর্থিক অসচ্ছলতার দিকে অসচ্ছল ছিল ওরা। ওই সময় আমারও কিছু মানুষ, মানে একজন আত্মীয়র মতো কিছু মানুষ দরকার ছিল আমার, যারা হচ্ছে যে আমার সাথে থাকবে। আমিও লোনলি ফিল করছিলাম, আমার ওয়াইফ এবং আমি। তখন আমি পাই একজনকে, এবং ওরা হচ্ছে আমার গ্রামের বাড়িতেই ছিল। ওইখানে আমি খবর পাই, আমি গিয়ে ওদেরকে বলে, ওর বাবা বললো হ্যাঁ তুমি যদি নিয়ে যাও আমরা খুব খুশি হবো। আমি নিয়ে আসছি, ওরা হ্যাপি। দেন ও আসার পরে ও বললো যে আমার ছোট বোনটা আর এক জায়গায় আছে, একটা বাসায় কাজ করে, তো আমার ছোট বোনটাও যদি চলে আসতো আমার সাথে আমার খুব ভালো লাগতো। দেন আমার ওয়াইফ বললো যে দেখো, যার যার রিজেক সব আল্লাহই তৈরি করে দেন। সো আমি দুইজনকে আমি নিয়ে আসতে চাই, এবং দুইজনকে আমি পালতে চাই, দুইজনকেই বড় করতে চাই ওদের মতো করে। বাস দুইজনকে আমি একসাথে নিয়ে আসছি, এবং ওরা দুইজন হ্যাপি আছে এখন পর্যন্ত। স্টিল একদিনের জন্য ওরা যায়নি ওদের গ্রামের বাড়িতে, ওরা এখন পর্যন্ত 10 বছর। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। মানুষ সৃষ্টিকর্তা এই জন্যই তৈরি করেন আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টির সেরা জীবের। দিস ইজ ওয়াই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব বলেছিলেন, যে একজন মানুষ আর আরেকজন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে। এটাই মনে হয় প্রার্থনা, এটাই মনে হয় ইবাদত, রাইট? সৃষ্টিকর্তার আমাদের এমন জিনিস হয়ে গেছে যে আসলে ওদের দুইজনকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না। আমাদের প্রতিটা আয়োজন, প্রতিটা উৎসব, প্রতিটা উপলক্ষ ওদেরকে ছাড়া আমি এবং আমার ওয়াইফ কোনোভাবেই চিন্তা করতে পারি না, এটা কোনোভাবেই সম্ভব না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি এখন পর্যন্ত ওরা আমার বোন হিসেবেই বড় হচ্ছে, ইন ফিউচার ওরা আমার বোনই হবে, এবং আমৃত্যু আমি বড় ভাই হিসেবেই ওদের দায়িত্ব পালন করে যাব। ওয়ান্ডারফুল বন্ধু। বন্ধু, আমাদের সুলতানা বলেছে, লাডলা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি লাডলি। ও সুইট একটা ফ্রেন্ড আসলে সুলতানা, এত কেয়ারিং ফ্রেন্ড। আমাদের সৌভাগ্য আসলে এরকম কিছু ফ্রেন্ড আমরা পেয়েছি। অবশ্যই। তোমাকে জিজ্ঞেস করেছে শাহিনুর হক ছবি, শাহিন কেমন আছো? ফুলের শুভেচ্ছা তোমাকে। আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও ফুলের শুভেচ্ছা, আর নিরাপদে থেকো, আমাদের জন্য দোয়া করো, এই যাত্রায় যেন বেঁচে যাই। যদি বেঁচে যাই তো নতুন পৃথিবীটা কেমন হয় সেটা দেখার খুব শখ। বন্ধু, আমাদের সাথে আছে ছোটন। ছোটন তোমাকে বলছে, শাহিন আল্লাহ তোর সহায় হন। ছোটন আর একটা চমৎকার বন্ধু আমাদের। আসলে আমরা মানে এটা আমি এর আগেও লাইভে বলেছি, এই সময়ে এসে আমরা এতগুলো চমৎকার চমৎকার বন্ধু পেয়েছি। লাইক আমি যদি বলি যে আরিফ তোমার মতো, হ্যাঁ তোমার মতো, ছোটনের মতো, তারপরে সুমি আছে, তানিয়া আছে, আমাদের পিজন আছে, সিলেটে আমাদের মুন্না আছে, মানে আমি কত নাম নেব, আমাদের মিতুল আছে, মানে অনেক অনেক, মৌসুমি, মিতুল, তারপরে মিলি, মানে আমি নাম শেষ করতে পারবো না আসলে, এত নাম। হ্যাঁ, এতগুলো বন্ধু আমরা পেয়েছি। এটা আসলে আমরা অনেক ভালো কাজ করেছিলাম হয়তো, বা মানে নিজের অজান্তেই হোক বা জানাতেই হোক কিছু ভালো কাজ করেছিলাম বিধায় এই বন্ধুগুলোকে পেয়েছি, এটা আমি বিশ্বাস করি। এবং এই বয়সে এসে, তাই না? আমার সুমিত শুনতেছে, সুমিত আমাকে পিটাবে। সুমিত আমার নামটা নেওয়া হয়নি, মার্কসও মারবে, মনির আছে, মনির সবগুলা পিটাবে, ওদের নামগুলো নেওয়া হচ্ছে না। তাই মনির আমাদের সাথে অনলাইন লাইনে আছে, আমি দেখেছিলাম মনিরকে। মনির আছে, মনির সবসময় থাকে, গতকালকেও ছিল আমাদের সাথে বন্ধু জয়েন করেছে রুবেল খান আতিক। মিস করছি সবসময় শাহিনকে। আতিক, এই যে রুবেল আমার আরেক সিলেটের বন্ধু, বুঝছিস, 93 বন্ধু। এটাই বলছিলাম যে আমাদের যে বন্ডিংটা হয়েছে, বা আমাদের একটা হৃদ্যতা, একটা এটা আসলে মানে এটা অনেকে, আমার বউ মাঝে মাঝে বলে যে তোমরা কিভাবে সম্ভব
এই সময় এসে সবাই একটা প্ল্যাটফর্মে আসা, সবার সাথে সবার যোগাযোগ, কানেক্ট কানেক্ট তোমরা অল টাইম সবার সাথে সবাই, মানে এটা অন্যরকম একটা ব্যাপার। অবশ্যই, লাইক এই 40 বছর 42 বছর বয়সে এসে আবার সেই কলেজ স্কুল জীবনের মতো যে আড্ডা, মানে কতদিন তোর মনে হয় না যে আমরা সেই যে প্রাণ খুলে ইউনিভার্সিটি এবং কলেজে যে আড্ডাটা হয়েছিল, এটা আমরা খুব মিস করতাম। এবং এটা এখন এসে অনেকটাই আমরা রিকভার করতে পেরেছি এই সময় এসে ওই আড্ডাটা এখন পাচ্ছি আমরা। সেই 90 দশকের আড্ডা বলে এবং হয়তো ইউনিভার্সিটির আড্ডার সময় আমরা যেভাবে প্রাণবন্ত ছিলাম, প্রাণ খোলা আড্ডা ছিল, সেই আড্ডাটা কিন্তু প্রাণ খোলা আড্ডাটা কিন্তু আমরা এই ডিসেম্বরের পরে 25 তারিখের আগ থেকে শুরু করে আমাদের পুনর্মিলনের পর থেকে শুরু করে এই পর্যন্ত, কোভিডের আগ পর্যন্ত, লকডাউনের আগ পর্যন্ত কিন্তু ম্যারাথন আড্ডা হয়েছে। এলাকায় যে যেদিকে পারতেছে জাস্ট ফোন করতেছে, এই ধানমন্ডি ওই জায়গায় বসছি চলে আয়, বা ধানমন্ডিতে বসছি বা মিরপুরে বসছি, এখান চলে, মানে যে অবস্থায় আছে চলে যাচ্ছে আড্ডাতে গিয়ে আড্ডা মেরে চলে আসতেছে। এটা অন্যরকম একটা ব্যাপার। আমাদের সাথে বন্ধু আছে প্রদীপ কুমার বণিক। ভালোবাসা অবিরাম, উনি ভালোবাসা অবিরাম, জয় হোক বন্ধু, জয় হোক বন্ধু, জয় হোক বন্ধু। সো শাহিন, আমি এবার একটু তোমার প্রফেশনাল লাইফ সম্পর্কে বন্ধু একটু আমরা জানতে চাই। আমাদের সাথে মনির যুক্ত হয়েছে। বন্ধু আমার শিল্পী বন্ধু, চমৎকার গান করে, অসাধারণ গান। শুধু না, আমি সবসময় বলি যে একজন মানুষ সঙ্গীত লেখক, মানে সে একজন সুরকার, গীতিকার, at the same time সে একজন সুন্দর একটা ভোকাল ভয়েস, সুন্দর মনের মানুষ, ও যেমন সুন্দর স্বাস্থ্যবান, তেমন ওর মানে সুন্দর মনটাও এরকম স্বাস্থ্যবান। মনিরকে ইনশাআল্লাহ একদিন আমরা নিয়ে আসবো গল্প করার জন্য। মনিরের সাথে কথা বলে আমাদেরকে যেদিন সময় দিবে, অনেক গল্প আছে মনিরের ভিতরে, আমরা জানি নিশ্চয়ই। সো আমাদের সাথে বন্ধু জয়েন করেছে আমাদের, তোমার ফেভারিট বন্ধু আরেকজন আছে, ডালিম। তোমাকে কোন কোন গানে রিকোয়েস্ট করে সেটা আমি জানি না, কারণ প্রদীপ জেলে খুঁজেছি তোমার, ডালিমের প্রিয় গান। ডালিমের সম্পর্কে অল্প কিছুদিন হলো একটা জিনিস আমি জেনেছি, তুমি জানো কিনা আমি জানি না। হি ইজ এ সাউন্ড মাস্টার, তুমি জানো এটা? মানে ওর টেকনিক্যাল সেন্স খুব ভালো। আমি জানি বলতে আমি ওর সাথে একটু কথা বলে বুঝতে পেরেছি, ওর মানে ওই সেন্সটা ওর খুব ভালো আছে। দারুণ, মানে তার না অডিও স্টেরিও সম্পর্কে তার যথেষ্ট নলেজ, মানে আনবিলিভেবল। মানে কোন থেকে শুরু করে, হেডফোন থেকে শুরু করে, কোন ইনস্ট্রুমেন্ট, মানে কোন পার্টিকুলার ইনস্ট্রুমেন্টটাতে তুমি ভালো গান শুনতে পারবা, এবং সেটার সম্পর্কে তার একটা বিশাল নলেজ আছে, যে কোন ইনস্ট্রুমেন্টটা তোমার কানকে আরাম দিবে। এটা আমাদের রেজওয়ানের ভাষায় আরাম দেয় রেজওয়ান কোন ইনস্ট্রুমেন্টটা তোমাকে আরাম দিবে, এটা ওর কাছ থেকে আমি বেশ কিছু নলেজ পেয়েছি। রেজওয়ানের কালকের প্রোগ্রামটা দেখেছি, ভালো। রেজওয়ান তো ভালো শিল্পী, ভালো ছেলে, ভালো মানুষ। তুমি অনেক ভালো শিল্পী, এবং তোমার গান আমাদের বন্ধু মহলে তুমি অনেক জনপ্রিয়। বিকজ আমি যতজন মানুষের সাথে কথা বলি, স্পেশালি শাহিনের নাম উল্লেখ করে, এক কথায় অসাধারণ একজন মানুষ। গতকালকে তোমার এটা বন্ধুদের ভালোবাসা আসলে কি, মানে আমি খুব আড্ডা প্রিয়। আমি ছোটবেলা থেকেই প্রচন্ড পরিমাণে আমরা লাইনে আছি তো না? আমরা লাইনে আছি। হ্যাঁ, মানে একটা ফোন এসেছিল, আমি জাস্ট কেটে দিলাম। তো আমি ছোটবেলা থেকে খুব প্রচন্ড আড্ডা প্রিয় মানুষ। আড্ডাতে গান করতেও পছন্দ করি, বন্ধুদের সাথে গলা ছেড়ে গান গাইতে। এটা কলেজ থেকে শুরু করে, স্কুল থেকে শুরু হয়েছে বেসিক্যালি। কলেজে ম্যাক্সিমাম টাইমই কেটেছে গান বাজনা করে, কলেজ ক্যাম্পাসে ইচ্ছা মতো ক্লাস ফাঁকি দিয়ে এগুলোই করেছি বেসিক্যালি। তো এখনো আমি আড্ডা মারতেই পছন্দ করি, আড্ডাতে গান করতে পছন্দ করি, বন্ধু বান্ধবের সাথে হই হুল্লোড় করতে পছন্দ করি, হই হুল্লোড় করে গান বাজনা করতে পছন্দ করি। এর জন্য হয়তো বন্ধুরাও পছন্দ করে
এই আর কি, আর কিছু না। Absolutely, like মানে আমার বন্ধুদের মাঝখানে ওই শিল্পী বা আমি একজন গায়ক ওই জিনিসটা মনে করতে চাই না কখনো, মনে করতে আমার ভাল লাগে না, আমার মিশে যেতে ভাল লাগে সবার সাথে। you are like that, you are like that, always open heart, সবসময় খুবই আন্তরিক, এবং আমরা দেখেছি, আমরা পেয়েছি সেটা তোমার ভিতর থেকে। এবং আরো অনেক কথা বলবো আমরা আজকে, অনেক কিছু আমরা যারা ইন্ডিভিজুয়াল মানে অল্প কয়েকজন লোক জানি, সেটা আমরা আরো অনেক লোকজনকেও জানাতে চাই যে শাহিন কতটুকু মাস্তির একজন মানুষ। সো শাহিন যদি সেটা আমাদেরকে এলাও করে আর কি। এনিওয়ে, আমরা প্রশ্ন বন্ধু আমাদের সাথে মানে এটা শুধু আমাকে বললে হবে না, তুমিও তো মানে কম যাও না আর কি আমার থেকে। হ্যাঁ, সো আমি মনে করি যাই আমি অনেক দূর, মাত্রের দিক দিয়ে তুমি আমি অনেকখানি কাছাকাছি, ভেরি ক্লোজ, খুব কাছাকাছি, সুতা দিয়ে মাপা লাগবে আর কি, ইঞ্চি লাগবে, ইঞ্চি টেপ লাগবে, এক সুতা 2 সুতা বলে না, ওই 1 সুতা 2 সুতা দিয়ে মাপা লাগবে। আবারও ধন্যবাদ দিচ্ছি বন্ধু, তোমাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। বন্ধু আমরা যেটা একটু জানতে চাই, তুমি তোমার প্রফেশনাল লাইফ সম্পর্কে আমি জানি যে আমরা জানি তুমি যমুনা টেলিভিশনে আছো। আচ্ছা, এখানে কিছু মজা আছে, আমি বলি, তুমি শুরু করলে। আমার জীবনেও আমি ছোটবেলা থেকে মানুষের স্বপ্ন থাকে, যখন একেবারে ছোটবেলা মানুষ জিজ্ঞেস করে না যে তুমি বড় হয়ে কি হতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি না আসলে মানে এই জিনিসটা আমার কখনো মাথায় কাজ করে না, আসলে কি হব, বড় হইলে কি হতে চাই, এটা নিয়ে আমি কখনো চিন্তাও করি নাই। আর আমার কখনো টার্গেট ছিল না যে বড় হয়ে আমি এই হতে চাই। তবে হ্যাঁ, আমি যখন টুকটাক গান করা শুরু করি, এইটা মাথায় ছিল যে আর যাই হই, অন্তত রিক্সা চালাই আর ইয়ে করে বাস চালাই আর ট্রাক চালাই, যা চালাই, অন্তত গানটা আমি গাইব, এটা আমি জানতাম। আর কোনো টার্গেট আমার ছিল না। আর চাকরি করব এটা আমার কখনোই মাথায় ছিল না, কারণ আমার এটা আমি খুব বিদ্বেষী ছিলাম যে আমি চাকরি বাকরি করবো না, কারণ আমি খুব স্বাধীন চেতা লোক ছিলাম। আমি তোমাকে আগেই বললাম যে আমি খুব হই হুল্লোড় মাস্তি করতে পছন্দ করি। আমার কোনো একটা জিনিসে আটকানো থাকবো, আমার একটা টাইম একটা জায়গায় দিয়ে দিতে হবে প্রতিদিন নিয়ম করে, সেটা আমি চিন্তাও করতে পারতাম না। তো যখন আমি 2000-এ ঢাকাতে আসি, এইখানে একটা খুব মজার ব্যাপার ছিল যে ঢাকাতে যখন আমি আসি, আমার বাবা মা কেউই পক্ষে ছিলেন না যে কেন ঢাকা যাবে। তো ঢাকা আসার উদ্দেশ্য ছিল যে আসলে আমি মিউজিক করব, কারণ সিলেটে আমি এত পরিমাণ শোজ বিভিন্ন পাড়ায় মহল্লায় সিলেট ডিভিশনে করেছি, ওরাও আমাকে দেখতে দেখতে এক সময় ফেড আপ হয়ে গিয়েছিল। তারপর ওই সিলেটে আমার কিছু খুব শুভাকাঙ্ক্ষী বড় ভাইরা ছিল যারা বলতো যে শাহিন তুমি আর না, তুমি এবার ঢাকা যাও, তুমি সেন্ট্রালি মিউজিক করো, তুমি মফস্বলে তো অনেকদিন মিউজিক করলা, এবার তুমি সেন্ট্রালি যাও, আর ঢাকাতে না গেলে কিছু হবে না। ওটা আসলে আমরা তো যখন ওই সময় মফস্বলে যারা মিউজিক করতাম, আমাদের সবার মাথায় এটাই কাজ করতো যে ঢাকামুখী হইতে হবে, ঢাকাতে যেতে হবে, যাওয়ার পরে কিছু একটা হওয়া যাবে। তো ওই ড্রিম, ওই স্বপ্ন তো ছোটবেলা থেকেই কাজ করতো। ওইভাবে চলে আসলাম ঢাকা, 2000 আসলাম ঢাকা। হ্যাঁ, 2000 আসার পরে তো এখানে যে কঠিন একটা লাইফ, এটা তো ধারণা ছিল না যে ঢাকা গেলে আসলে আলটিমেটলি কি হবে, কই থাকবো, কই খাবো, কি খাবো, কিভাবে চলবো, এইগুলো একটা কঠিন সিচুয়েশনে এসে পড়লাম, কারণ কোনো প্রিপারেশন ছাড়াই ঢাকাতে আসছি। বাবা চাচ্ছেন না, বড় ভাইরা চাচ্ছেন না, আমি ফ্যামিলির ছোট ছেলে, পাগলামি করছি, যা মন চায় তাই করতেছি। তো ওই সময় চলে আসলো। আলম ভাই তখন খুব সিরিয়াস ফ্যামিলি নিয়ে। আলম ভাই আমাকে, আমার ইমিডিয়েট বড় ভাই যে সে আমাকে সাপোর্ট দিত, সে বলতো ঠিক আছে যা, তুই ঢাকা যা, আমি দেখতেছি বাকিটা। তো ঢাকাতে আসার পরে এখানে প্রথম পরিচয় যাদের সাথে হয় এর ভিতরে বাহাদুর আফজল একজন, ঢাকাতে আসার পরে 2000। তখন বাহাদুর বলছে হয়েছে, কি হয়েছে সেটা তো আমি জানি না। আচ্ছা, হ্যাঁ, একবার টাইমিং হয়েছে আর কি। তো বাহাদুর ভাইরা তখন হচ্ছে যে চরম খেপারু, সুজা কথা যেটা, মানে সে একজন ভালো মিউজিশিয়ান, প্রতিদিন শো করতেছে, ওদের সাথে এসে প্রথম মগবাজার সার্কেল
তখন ঢাকাতে অনেকগুলো মিউজিক সার্কেল ছিল, মিরপুর সার্কেল, মগবাজার সার্কেল, পুরান ঢাকা সার্কেল, উত্তরা সার্কেল। তো আমি এসে পড়লাম মগবাজার সার্কেল। তো মগবাজার সার্কেলে হচ্ছে বাহাদুর ভাই আছে, ওইখানে আমাদের আরো কিছু বন্ধু বান্ধব ছিল, এর ভিতরে সজীব আছে, মিন্টু আছে, তুষার এখানে আমেরিকাতে, ওরা আছে। তো ওদের সাথে হচ্ছে যে ফার্স্ট আমার পরিচয়। আমি দেখতে কি ভালোবাসি, দেখতে ভালোবাসি, দেখাইতে না, তারপর দেখাইতে না, ও আচ্ছা দেখাইতে না। আচ্ছা যাই হোক, তো ওদের সাথে এখানে আমার পরিচয় হওয়ার পরে ঢাকাতে থাকি, ফ্যামিলি থেকে তো টাকা পয়সা নিয়ে আসা সম্ভব না, যেহেতু ওনারা পক্ষেই ছিলেন না, তুই কি করবি ঢাকায় গিয়ে, দরকার নেই, তুই সিলেটেই থাক, বাবার কথা হচ্ছে এটা। তো যেহেতু চলে আসছি মেজাজ টেজাজ খারাপ করে, তো এখানে টাকা পয়সা, বাসা ভাড়া, খাওয়া দাওয়া নিজেকেই জোগাড় করতে হবে, কিচ্ছু করার না। তখন আমি সিলেটে খ্যাপ, আমরা খ্যাপ বলি এটাকে, যে শো, তখন শো গুলো ছিল খ্যাপ। সবাই সিলেটে যারা লাইক ক্রিকেটাররাও খ্যাপ বলে, ফুটবলাররাও খ্যাপ বলে, নিজের টিমের বাইরে গিয়ে অন্য কোথাও খ্যাপ, মিউজিশিয়ানরাও খ্যাপ বলে। তো সিলেটে গিয়ে খ্যাপ মারতাম, টাকা কামাইতাম, ওইগুলা দিয়ে ঢাকায় এসে বাসা ভাড়া দিয়ে চলাফেরা। তো যতদিন পর্যন্ত ঢাকার যারা প্রফেশনালি মিউজিক করে ওদের সাথে ওরা আমার উপরে নির্ভর যতদিন পর্যন্ত না করতে পারে। তো একটা সময় বাহাদুর ভাইরা আমার উপর নির্ভর করলো, ওদের সাথে প্রোগ্রাম শুরু করলাম। এমন প্রোগ্রাম শুরু করলাম যে মাসে প্রায় 20টা-25টা করে শুরু করতেছি। তো এইগুলো আমার তো আসলে টার্গেট এটাও ছিল না, আমার ছিল আরেকটু উপরে, যে আমার একেবারে মৌলিক কিছু হবে, আমি গান করব, আমার মৌলিক কিছু গান হবে, আমি অ্যালবামের স্বপ্ন ছিল, ড্রিম ছিল এগুলো। এখন এগুলো করতে গিয়ে যে প্রবলেমে পড়লাম, যে প্রথমত হচ্ছে যে এখানে অনেক বড় একটা লগ্নির ব্যাপার কাজ করতো, তখন একটা অ্যালবামে 3 লাখ 4 লাখ টাকা ইনভেস্ট করার ব্যাপার ছিল। আর যারা হচ্ছে ফ্রন্ট লাইনার, একেবারে ভোকালিস্ট যারা ঢাকার বাইরে থেকে আসে, ওদের আসলে ঢাকায় সার্ভাইভ করাটা খুব টাফ। যারা মিউজিশিয়ান ওদেরটা একটু সহজ, কারণ ওরা বিভিন্ন ভোকালদের সাথে বাজাবে, বাট ভোকাল যে ওর একটু প্রবলেম, কারণ ওর শো তো মানে ওই রকম মিউজিশিয়ানদের যে হারে শো থাকে একজন ভোকালিস্টের, ওই হারে শো থাকে না। তো এইভাবে চললো অনেকদিন, প্রায় 3-4 বছর চলার পরে আমার মাথায় কাজ করলো, না আমার আসলে ঢাকায় যদি আমার থাকতে হয় তাহলে কিছু একটা করতে হবে, মানে শুধু মিউজিক, শুধু গান বাজনা করে মনে হয় পারতেছি না। তখন এসআই সুমন একজন, উনি হচ্ছে ঢাকা ব্যান্ডের লিড গিটারিস্ট ছিলেন, উনি এনটিভির চিফ সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। ওনার সাথে আমার পরিচয় হয়, উনি কেন জানে আমাকে পছন্দ করলেন, পছন্দ করে আমাকেই উনি অফার করলেন যে শাহিন চাকরি করবি, উনি তুই তুই করে বলতো আদর করে। তো আমি হাসলাম, আমি চাকরি বাকরি তো কখনো চিন্তা ভাবনা করি নাই, কিভাবে কি করবো আমি তো বুঝতেছি না, কারণ এটা আমি কখনো আমার মাথায় কাজ করে নাই, চাকরি করতে হবে, চাকরি কিভাবে করে সেটাও আমি বুঝতেছি না। উনি বললো যে তোর কোনো কিছু করতে হবে না, তুই আয়, কাল আয়। গেলাম, সিভি দিলাম, বাস এনটিভিতে ফার্স্ট জব আমার হয়ে গেল। যেহেতু উনি আমাকে পছন্দ করেন, উনি চিফ ছিলেন, আমাকে নিয়ে নিলেন। সেটা হচ্ছে আমার একেবারে শুরু এনটিভি থেকে। দেন হচ্ছে 2009-এ আমি এনটিভি থেকে সুইচ করলাম যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশনে ওইখানে অনলাইন সাউন্ড এডিটর হিসেবে। তো যমুনা টেলিভিশন সুইচ করার পরে ওইখানে ওইবার কি জানি প্রবলেম হওয়ার কারণে যমুনা টেলিভিশন বন্ধ হয়ে গেল। দেন আমি সুইচ করলাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। ইন্ডিপেন্ডেন্টে গিয়ে ওই সময় হচ্ছে ওইখানে আমি চিফ হিসেবেই জয়েন করি, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে, চিফ হিসেবে, এবং ওইটার টোটাল ইনস্টলেশনটা আমার হাত দিয়ে হয় ইন্ডিপেন্ডেন্ট। এবং ওইখানে আমি 2-2.5 বছর থাকার পরে আমার অফার আসে চ্যানেল 24 থেকে, মানে সুইচ একটার পর একটা শুরু আর কি। দেন চ্যানেল 24-এ আমি 2-2.5 বছর থাকার পর 2014-এ আবার অফার আসে যমুনা টেলিভিশন, তখন আবার নতুন ভাবে অনিয়ারে আসে। দেন যমুনা টেলিভিশন থেকে অফার আসে, দেন যমুনা টেলিভিশন আবার সুইচ করি, এখন ওইখানে চিফ হিসেবে আছি স্টিল, আজকে প্রায় 14-6 বছর রানিং। এই হচ্ছে আমার জব লাইফ। এবং আমি একটা পর্যায়ে খুব ভালো লাগাও শুরু হইলো আমার জব সেক্টরটা, এবং
এটা আমি অনেকভাবে চিন্তা করছি যে আমি যেহেতু মিউজিকের লোক, গানের লোক, সো সাউন্ডটা হচ্ছে আমার সাথে রিলেটেড, মিউজিকের সাথে, যার কারণে হয়তো আমি জবটা কন্টিনিউ করতে পেরেছি। এটা আমি মনে হয় পারতাম না আর কি, এখনো আছি, জানি না কতদিন থাকতে পারবো। বন্ধু সুমিত কি বললো, শাহিন এমন চাপা মারতে পারে, বাবা গো, এটা কি চাপাটা আমরা বলো তো, আমি তো বুঝি নাই। সুমিত আমার উপর বলতেছে আমি মেসেজ করতে না, আমি বলি মেসেজ দিয়ে রাখছি, যেহেতু এটা মেসেজটা করতে পারছি না, আমি বলি, ও হচ্ছে প্রতিটা লাইভ শেষ করার পরেই সে আমাকে ফোন দিয়ে বলবে, আচ্ছা তুই আমাদের সাথে কথা বলিস একরকম, আর লাইভে তুই আবার অন্যরকম ভাবে কথা বলিস, অনেক গুছায় টুচায় কথা বলিস, হ্যাঁ, মনে হয় তুই ভাজা মাছটা উল্টা রাখতে পারিস না, এই সেই হাবি যাবে, এইগুলা বলে। এর জন্য বলতেছি আমি চাপা মারতেছি, আমি অনেক কষ্ট করে গুছায় কথা বলার চেষ্টা করতেছি, যেটা আমি পারি না, এই আর কি। না লাইক আমরা না অন্য কিছু একটা মেন করছে কিনা আমরা তো জানি না, খোলাখুলি করে বলে নাই যে চাপা মারতেছিস, কিন্তু কি যে চাপা, ও যে কি বুঝাইতে যাচ্ছে, আর আমার উপর মনে রাখতেছে, বুঝছিস, আমি নাকি তার মেসেজ পড়ছি না। আচ্ছা, এখন রুবেন গাফফার আমার এক প্রিয় বড় ভাই, সালাম রুবেন ভাই, সালাম, অনেক বছর পর রুবেন ভাই লাইভ দেখছি, মেবি আফটার decade or more, রাইট, অনেকদিন পর, রাইট? হ্যাঁ, অনেকদিন পর রুবেন ভাই হচ্ছে চরম মিউজিক লাভার একটা মানুষ, আমাদের খুব প্রিয় বড় ভাই। রুবেন ভাইয়ের বাসায় আমরা প্রায় হচ্ছে যে গান বাজনা করতে বসতাম, গান শুনতে, এসআই সুমনের ডিবেট দিতে, হ্যাঁ রাইট, সুকিও ওয়াজ দ্যাট টু রাইট, হ্যাঁ সুকিও ভাই তো এখন আমেরিকাতে আছে, সুকিও ভাই ছিল এসআই সুমন ভাইয়ের সাথেই, আমি এসআই সুমন ভাইয়ের মাধ্যমে আসলে রুবেন ভাইয়ের সাথে আমার পরিচয়। রুবেন ভাইয়ের বাসায় গুলশানে আমরা প্রায় বসতাম, এবং সারা রাত মিউজিক হতো একেবারে সকাল পর্যন্ত। রুবেন ভাই সব মনে পড়ে গেল। সাজিদুর রহমান, অসম ব্রো, আপনি গানটা শুনতে চাই। আচ্ছা, আজকে গান না, আসলে বেসিক্যালি আজকে তো কথাই হচ্ছে, কথা, যদিও আমি কথাতে এত পটু না, যেটা ওই যে সুমিত মানে চাপা না, এখন পর্যন্ত যতটুকু বলছো এরপরে পটু, মানে তারপরে আর কিভাবে বলা সম্ভব আমি আসলে জানি না। ওয়ান্ডারফুল তোমার প্রেজেন্টেশন, রাইট, সবকিছু ওভারঅল সবকিছু মিলে। তো বন্ধু, আমরা একটু একটা আমাদের প্রশ্নে একটু চলে যাই। হ্যাঁ, তোমাকে সবাই পেয়ে আসলে অনেক খুশি। আমাদের সাথে আনিশাও আছেন, আনিশা জয়েন করেছেন। তো আমি আনিশা আর একজন চমৎকার শিল্পী, আমাদের বন্ধু আনিশা। না আনিশা, কিছুই মিস করো নাই তুমি, আমরা গল্প করছি, গল্পের অনেক কিছু বাকি আছে, জাস্ট শুরু করেছি। তুমি চাইলে শাহিনের ব্যক্তিগত, অবশ্যই তুমি চাইলে শাহিনকে কিছু জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করবো শাহিনের কাছে এটা ফরওয়ার্ড করতে। আচ্ছা, তোমাকে আমাদের তানিয়া, আমাদের প্রিয় বান্ধবী তানিয়া জিজ্ঞেস করেছে কত বছর বয়স থেকে গান শুরু? মানে আসলে এটা হচ্ছে যে এই প্রশ্নের জবাবটা আমি অনেক জায়গায় দিয়েছি, অনেক জায়গায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি আমার বাবা গান করতেন, বেসিক্যালি গান করতেন কি, উনি আর্মি পার্সন ছিলেন, খুব আমাদের কাছে খুব রাগী লোক ছিলেন, কিন্তু উনার ভিতরটা খুব সফট নরম একটা মন ছিল উনার। এটা আমি আবিষ্কার করতে পেরেছিলাম এই কারণে যে এত হার্ড মানুষ গান বাজনা করতে পারে না, কিন্তু ওনার লুকিং ছিল খুব হার্ড, আর্মি পার্সোনালিটি, বাট উনি গান টান করতেন। এটা আমি নোটিস করেছি, না আব্বার নরম একটা মন আছে। তো আমার যখন বোঝ শক্তি হয়েছে, তখন আমি ঘরে হারমোনিয়াম, তবলা দেখতাম, এবং ওইগুলো আব্বা বাজাতেন, যখন আমি খুব মন দিয়ে পাশে বসে থাকতাম। আমি কিন্তু গান আব্বার কাছ থেকে শিখি নাই, কিন্তু আব্বা যখন বাসায় থাকতেন না, হারমোনিয়াম তবলা ধরতে ভিতরে ভয় কাজ করতো, যেহেতু আব্বার ইনস্ট্রুমেন্ট, আর আব্বাকে সাধারণত অনেক বেশি ভয় পেতাম। তো আব্বা যখন বাসায় থাকতেন না, ইচ্ছা মতো আমি এবং আলম ভাই, যে আমার ইমিডিয়েট বড় ভাই, আমরা দুইজন ইচ্ছা মতো বাজাইতাম। তো মানুষের হয় না যে বাজাইতে হয়ে যায় একটা সময়, তাই না, উস্তাদ লাগে না। মানে আমার দেখা যায় কিছু গান আমি খুব হারমোনিয়াম দিয়ে ইজিলি তুলে ফেলতেছি, সারে গামা টারে গামা কিছু জানি না,
বাজায় ফেলতেছি। এটা অনেক ছোট বয়স তখন। তো তখন আমি বিভিন্ন পাড়াতে ক্লাব আছে, ওইগুলো বাৎসরিক খেলা টেলা হলে আমাকে ডাকতো, শাহিন আসো একটা গান গেয়ে যাও। তখন আমি ওখানে গিয়ে একতারা তুই দেশের কথা বা একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, এইগুলো আমি গাইতাম, দেশের গান। একেবারে হারমোনিয়াম বাজাতে পারতো, নিচে টোল দিয়ে দিত, এর উপরে দাঁড়ায় দাঁড়ায় আমি টেনে টেনে বাজায় বাজায় গান গাইতাম। তো যখন একটু বড় হইলাম তখন পর্যন্ত আমি মোটামুটি শোটও করতেছি আর কি, হারমোনিয়ামটা। তখন এত সাউন্ড সিস্টেম ছিল না সিলেটে, মাইকে, চুঙ্গা মাইকে দাঁড়ায় দাঁড়ায় গান গাইতাম, ওইগুলোই হইতো। তো একটা পর্যায়ে যখন সিলেটের মোটামুটি বিভিন্ন জায়গায় মুভ করা শুরু করছি, অনেকে জিজ্ঞেস করতো তোমার উস্তাদকে, কোথায় গান শিখছো। এই জায়গায় গিয়ে আমি আটকায় যেতাম, আহা গান তো তাহলে শিখার একটা ব্যাপার আছে। এর আগে আমি বুঝতামই না যে গান শেখার কিছু বা গান শিখতে হয়। তো যখন কেউ প্রশ্ন করতো তখন আমি তো ওইখানে ফাইন্ড আউট করলাম না, গান তো আসলে শিখার ব্যাপার আছে, গান শিখতে হবে, কোথায় শেখা যায়। তখন সিলেটের কিছু বড় ভাই থেকে জিজ্ঞেস করলাম আসলে আমি গান শিখতে চাই, কোথায় যাব, কার কাছে যাব। তখন ওনারা একটা ঠিকানা দিল, সিলেটে একটা স্কুল ছিল, ওইখানে হচ্ছে মুকুলিকা সঙ্গীতা বিদ্যালয়, এটা অনেক ছোটবেলা। তো ওইখানে সালেক আহমেদ উনি এখন নাই, আমার প্রথম উস্তাদজি সালেক আহমেদ। ওইখানে আমি একবার বিকেলের দিকে হেঁটে 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 যাই, গিয়ে দেখি যে একজন লোক একটা ক্লাসরুমের ভিতরে কার্পেট পাতা, উনি মাঝখানে বসা, চতুর্দিকে স্টুডেন্টরা, উনি গান শিখাচ্ছেন। আমি দরজার বাইরে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, উনি ডাকলেন, ভিতরে গেলাম, কি আমি বললাম আমি গান শিখতে চাই। ঠিক আছে ভর্তি হোক। ওই সময় কত টাকা, 200 না 250 টাকা আমার মনে নাই, ভর্তি না 500 টাকা জানি, ভর্তি হইলাম। ওইটাই অনেক টাকা ছিল ওই সময়। কিন্তু বাসায় আমি জানাইলাম না যে আমি গানের স্কুলে ভর্তি হইলাম। তখন টিফিনের টাকা, তারপরে সেই টাকাগুলো জমায় জমায় আমি মাসের ইয়ে দিতাম, স্কুলের সঙ্গীত বিদ্যালয়ের বেতনগুলো দিতাম। আর আমার বাসা থেকে প্রায় 3 কিলোমিটার ম্যাক্সিমাম ওই মুকুলিকা সঙ্গীত বিদ্যালয়, ওটা শহরে ছিল, আর আমার বাসাটা ছিল মেজরটিলা ইসলামপুর, ওইখান থেকে দূরত্ব প্রায় 3 কিলোমিটার হবে। ওইখান থেকে আমি হেঁটে 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 আসতাম স্কুলে, এবং ক্লাস করে এখান থেকে আবার হেঁটে 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 ওই পর্যন্ত যেতাম। কারণ তখন হচ্ছে যে স্কুলে পড়ি, আমার পকেটে তো এত টাকাও নাই, আর ফ্যামিলি থেকে এত টাকা দিবেও না। ওইখানে একবারে হিসেব করে টাকা দেওয়া হতো যে এটা হচ্ছে তোমার পকেট মানি, এটা তোমার টিফিন খরচ, এর বাইরে কিছু না আসলে বেসিক্যালি। আর আমরা তো একেবারে উচ্চ বিলাসী ফ্যামিলির ছেলে পেলে না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। সো ওই ভাবে হচ্ছে যে আমার গান শেখা প্রথম সালেক আহমেদ স্যারের কাছে, ওইখানে শিখলাম। ওইখানে শিখে বিভিন্ন সিলেটে বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করলাম। ওইখানে প্রচুর পুরস্কার আমার বাসায় আছে, এখনো সার্টিফিকেট প্রচুর আছে, উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল গীতি, দেশের গান, পল্লী গীতি, এগুলোর উপরে। তারপরে আমার একটা সময় ক্লাসিক্যাল শিখতে খুব ইচ্ছে হলো, কিন্তু এই সেক্টরটা আমি প্রচন্ড পরিমাণে ভয় পাই। তো ক্লাসিক্যাল কার কাছে শিখবো, তখন সিলেটে হচ্ছে আমাদের নাম করা উস্তাদ যে ছিলেন, উস্তাদ রামকানাই দাস, উনিও নাই এখন, উনি হচ্ছেন 21 পদক প্রাপ্ত। তখন উস্তাদজির কাছে গেলাম যে উস্তাদজি আমি তো ক্লাসিক্যাল শিখতে চাই, তুমি শিখতে পারবা? আমি জানি না উস্তাদজি, যতদিন পর্যন্ত ধৈর্য থাকে। আমি এটা আসলে বিশাল ধৈর্যের একটা ব্যাপার। উস্তাদজির কাছে আমি প্রায় 3-4 বছর বা 4-5 বছরের মতো ক্লাসিক্যাল শিখলাম। ওইটা আমি আর কন্টিনিউ করতে পারি না আসলে। ক্লাসিক্যাল 4-5 বছর কিছুই না, 4-5 বছর মানে 4-5 দিন, এখানে 20-25 বছর আসলে শেখার একটা ব্যাপার আছে, বা 30 বছর। তো আমার মাথায় একটা সময় কাজ করলো আসলে আমি শিল্পী হইতে চেয়েছি, আমি উস্তাদ হইতে চাই নাই, মানে শিক্ষক হইতে চাই নাই কখনো, যে গান শেখাবো। যদি একজন শিক্ষক হওয়ার জন্যে প্রচুর পরিমাণে গান সম্পর্কে জানা উচিত, এবং ক্লাসিক্যাল প্রত্যেকটা জিনিসই জানা উচিত। শিল্পী হইতে হইলে মনে হয় না এত কিছু জানার প্রয়োজন আছে, আমি মনে করি আর কি। একটা সুন্দর গলা দরকার। হ্যাঁ, সেই জন্য আমি আর ওইদিকে গেলাম না। হ্যাঁ, আমি ওইদিকে গেলাম না। আমি ভাবলাম যে বাংলাদেশে অনেক, এখন আমি নাম বলবো না, বাংলাদেশে অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পী আছেন যারা একদিনও গানের ক্লাসে যান নাই, একদিনও গান শিখেন নাই, ওনারাও তো শিল্পী। সো শিল্পী হইতে হলে যে একেবারে ক্লাসিক্যাল শিখতে হবে ওই পক্ষপাতী আমি না। আবার কিছু তো শিখতে হবে, এটাও ঠিক, এটাও ঠিক। বন্ধু, আনিশা জানতে চেয়েছে শাহিনের কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে?
শাহিন, কি করতে বেশি সবচেয়ে পছন্দ করো তুমি? আমার হচ্ছে গান গাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যদি সারা জীবন গান গাইতে পারতাম এবং কেউ একজন বলতো যে তুমি আসলে কিছুই করবে না, আমি আমার বউকেও মাঝে মাঝে বলি যে দেখো আমি চাকরি বাকরি সবকিছু ছেড়ে দেই, ছেড়ে মানুষ বলে না যে হাউস ওয়াইফ, আমি আসলে হাউস হাজবেন্ড হয়ে যাই। হ্যাঁ, তুমি কাজ টাজ করো, ইনকাম টিনকাম করো, আর আমি বাসায় বসে বসে বাচ্চা টাচ্চা পালিয়ে রান্না বান্না করি, ঘর দুয়ার পরিষ্কার করি আর গান বাজনা করি। আর গান গাই, এতেই আমি খুশি। হ্যাঁ, গুড আইডিয়া, খুবই খুবই আমি হাউস হাজবেন্ড হইতে চাই। হ্যাঁ, আমার আসলে চাকরি বাকরি এগুলো ভালো লাগে না। তো বউ হাসে, কয় যে বউ আবার বলে হ্যাঁ হাসে, কয় ঠিক আছে তুমি সাপোর্ট দাও, একটা সময় না হয় তোমাকে হাউস হাজবেন্ড বানাই ফেলবো। আমি ওরে বলে ওই দিনটা কবে আসবে। হ্যাঁ, আমি ওটার জন্য অপেক্ষা করতেছি, হাউস হাজবেন্ড হওয়ার জন্য। আমি গান আমি একেবারে তোমার সাথে লাইক একমত। 20 বছর যাবত ফাইন্যান্সিয়াল মার্কেটে তোমার কাজ করছি, স্টক মার্কেটের সাথে। তো স্টক মার্কেটের সিচুয়েশন তো তোমরা জানোই, তাই না? কখনো কার বেত উপরে, আবার কখনো কার বেত নিচে। হ্যাঁ, মানে উই আর লাইক একটা ওয়েভের ভিতরে। হ্যাঁ, তো এই মস্তিষ্কটা কখনোই তোমার এটা নরমাল ঠান্ডা রাখার আসলে কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো আমিও মাঝে মাঝে আমার ম্যাডামকে বলি যে একটা কাজ করি, আমি তো 20 বছর চাকরি বাকরি করেছি, তো এবার তুমি কিছু একটা করো, আমি আসলে একটু বাসায় থেকে নিজেকে একটু এই গান টান করি অথবা একটু আবৃত্তি করি, আমি চেষ্টা করছি আর কি। বাট না, এটা হলে ভালো হতো আর কি, আমরা আরেকটু চর্চা করতে পারতাম আর কি। না ঠিক আছে, তুমি যথেষ্ট। আমি একটা কথা বলি আর যে যেমন হচ্ছে যে গান করতে হলে খুব ভালো ভয়েসের দরকার নাই, ব্যাপারটা হচ্ছে যে কানেক্ট করা। আমি যেটা মনে করি, তুমি তোমার যে ভয়েসটা আছে বা আমার যে ভয়েসটা আছে, আমি যদি কাউকে কানেক্ট করতে পারি, অডিয়েন্সের সাথে আমি কানেক্টেড হইতে পারি আমার এই ভয়েস দিয়ে, এটা হচ্ছে ব্যাপার। আসলে আমি খুব ভালো গান গাইতে পারি, আমি খুব ভালো কারুকাজ আমার ভয়েসে, হ্যাঁ, খুব অলংকৃত গলা আমার, হ্যাঁ, বাট আমার গান শুনলে কেউ আহ শব্দটা বের করতেছে না, হ্যাঁ, বা কারো মনে টাচ করতেছে না, এই অলংকারের কোনো মানে হয় না। হ্যাঁ, সো এর জন্য বলি যে আমরা যে অনেকে আছে না যে বলে যে আমি আরো যদি শিখতে পারতাম, গানটা ভালো করে শিখতাম। গানটা ভালো হৃদয় দিয়ে গাওয়ার চেষ্টা করলেই হয়, এত কিছু শেখার কিছু নাই। ওটা ফিল করে গাওয়া, মন দিয়ে গাওয়া, সোল দিয়ে গাওয়া, এই আর কি। লাইক একজন যার জন্য তুমি গানটা গাইছো, সে যদি আনন্দ পায়, সেটাই তো সুর, সেটাই তাল, সেটাই লয়, সবকিছু। আমি একটা জিনিস গাচ্ছি, সেটা একজন আনন্দ পাচ্ছে, ওয়াও শব্দ উচ্চারণ করেছে, আমার কাছে মনে হয় সেটাই সঙ্গীত, সেটাই ওইটা একটা নতুন গ্রামার। হ্যাঁ হ্যাঁ, সেটাই এটাই তো বললাম। কারণ আমরা যেটা ধরো, আমি আমার ক্ষুদ্র এক্সপেরিয়েন্স, তোমরা তো মিউজিক নিয়ে অনেক চর্চা করো, অনেক সাধনা করো, অনেক লম্বা একটা সময় তোমরা মিউজিকের সাথে আছো। তো আমার কাছে যেটা মনে হয়, আমি কোন একটা কিছু ডেলিভারি করে সেটা যদি আমার শ্রোতা তার কানে আনন্দ পায়, অথবা তার মনটা যদি একটু নরম হয়, অথবা মনটা যদি অনেক যে ধরনের গানটাই গাচ্ছি সেটা সে যদি উপলব্ধি করতে পারে, আমার মনে ওইটাই সারেগামা। আমার যে গান গিয়ে একেবারে সারেগামার ভিতরেই থাকতে হবে, সুরতালের মধ্যেই থাকতে হবে, আমি সুরতালের মধ্যে থাকলাম, 7টা স্বরের মধ্যে থাকলাম, কিন্তু তুমি যে কথাটা বললা যে কেউ ওয়াও শব্দটা উচ্চারণ করলো না, তাহলে সেই সঙ্গীত আসলে আমার কাছে মনে হয় সেটাও গ্রহণযোগ্যতা আছে কিনা। বরঞ্চ এটা তুমি বলতেছো কিছু বুদ্ধা মানুষ আছে, তোমার আর আমার দৌড়ায় মারবে। হ্যাঁ, কিছু লোক তো আছে, হ্যাঁ কি বলতেছে ওরা, কি গান শিখতে হবে, গান শিখার জিনিস, গান হচ্ছে মানে হ্যাঁ একেবারে। ভাই আপনারা এরকম করেন, আমার এরকম করার দরকার নেই। আমি বলি আমি কিছুদিন আগে একজন বন্ধুর সাথে কথা বলছিলাম, তো উনি আমাকে বললো, দেখো গান তো যে সারেগামার যে স্বর, 6টা-7টা স্বর যেটা আছে, ইটস আ ফ্রেম, কখনো একবার তৈরি হয়েছে, তো এই ফ্রেমের বাইরে কি গান কখনো যাবে না? অবশ্যই এই ফ্রেমের বাইরেও কখনো স্বর যাবে। এখন সেটা নাম আমরা দিতে পারছি না। সো তুমি যদি একটা গান করে সেটাকে যদি কোনো একটা মাত্রায়, কোনো একটা লেভেলে যদি গানটাকে নিয়ে যেতে পারো, এবং সেটা তোমার অডিয়েন্স যদি তোমাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, তাহলে সেখানে তো নতুন একটা স্বর তৈরি হবে, সেখানে তো নতুন একটা কিছুর ইন্ট্রোডাকশন হলো, তাই না? সো এভাবেই তো চেষ্টা তৈরি। সো হোয়াট এভার ইউ আর ডুইং, ইফ ইট ইজ মানে এটা যদি তোমার দর্শকরা যদি তোমাকে অ্যাপ্রিসিয়েট করে, তাহলে সেটাই সঙ্গীত, সেটাই মিউজিক।
তো আমি ঠিক আছে, আমরা ওইখানে ওখানে যাই, যেতে চাই না, কারণ সঙ্গীত আসলে অনেক বড় একটা শিহাব হচ্ছে আমার স্টুডেন্ট এবং আমার ছোট ভাই। ও আমার কাছে কিছুদিন গান শিখেছিল। ও লিখছে যে শাহিন ভাই আপনাদের পিজন ব্যান্ড সম্পর্কে কিছু বলবেন। সিলেটের মানুষ পিজনকে এখনো মিস করে। আচ্ছা, পিজন হচ্ছে আমার ব্যান্ড। আমার আমি যখন গান, ওই যে বললাম না, গান শেখার পরে আমাকে সবচেয়ে বেশি আন্দোলিত করছে একটা ব্যাপার। আমি প্রথম যখন ব্যান্ড প্রোগ্রাম দেখি বেসিক্যালি কনসার্ট দেখি সিলেটের, তখন হচ্ছে আমাদের বড় ভাইরা ব্যান্ড করতো, ইভা একটা ব্যান্ড ছিল, ওদের শো দেখি প্রথম আমি। হাতে মেলে একটা স্কুল ছিল, স্কুলের মাঠে। তো আমি একেবারে সামনে দাঁড়ায় প্রোগ্রাম দেখলাম। দেখে আমার ভিতরে একটা বিশাল একটা স্পিরিট কাজ করলো। ব্যান্ডের একটা অ্যারেঞ্জমেন্ট, লাইটিং, সাউন্ড অ্যান্ড উদ্দামতা, তারুণ্যতা, এই জিনিসটা আমাকে জাস্ট মাথা নষ্ট করে দিল। তারপরে আমার মাথায় আসলো, না, আমাকে আসলে ব্যান্ড করতে হবে। আমি নাইচা গাবো, আমি লাফায় গান গাবো, আমার সাথে তরুণরা লাফাবে, যারা সামনে থাকবে ওরা নাচবে। ওই জায়গা থেকে আমি পজিটিভ এনার্জি নিব। তো এই জিনিসটা যখন আমার মাথায় ঢুকলো, তখন আমার চিন্তা আসলো যে আমি ব্যান্ড করবো। তো আমরা 93-তে, আমার তখন হচ্ছে যে সামনে এসএসসি পরীক্ষা, এই সেই সবকিছু মিলে এর ভিতরেই আমি ব্যান্ডে জয়েন করলাম। আমরা কিছু সিলেটের উদ্যমী তরুণরা মিলে, আমাদের বড় ভাই একজন ছিল লাউ ভাই, না আমরা লাউ ভাই ডাকতাম, উনি গিটারিস্ট, উনি সবাইকে একত্রিত করলো। আমরা 4-5 জন একত্রিত হয়ে আমরা ব্যান্ড স্টার্ট করলাম। কি তখন ব্যান্ডের নাম কি দেওয়া হবে, আমরা অনেকগুলো নাম নিয়েই লটারি করে তখন পিজন মানে পায়রা, আমরা ব্যান্ডের নাম দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। এবং একটা সময়ে সিলেটে অনেকগুলো ব্যান্ডই ছিল সেই সময়, সমসাময়িক সময়, কিন্তু আমাদের ব্যান্ডটা একটু মেলোডি প্রধান ব্যান্ড ছিল। সবাই খুব রিসিভ করলো আমাদের ব্যান্ডকে, এবং সিলেটে প্রচুর শো আমরা করলাম, একেবারে কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল, সিলেট মেডিকেলে আমরা একেবারে টানা শো করতাম। তো মানে এইটাই বললো শিহাব যে এখনো সিলেটের মানুষ মিস করে। আসলে আমরাও মিস করি সিলেটের ওই সময়ের যারা আমাদের প্রোগ্রামগুলো দেখেছিলেন। এই মানে এই হচ্ছে আমার পিজন ব্যান্ডের ইতিহাস বেসিক্যালি। তারপরে একটা পর্যায়ে অনেকে ব্যান্ডের বাইরে চলে যান, কেউ লন্ডনে চলে যায়, কেউ হচ্ছে ফ্রান্সে চলে যায়। এভাবে আমাদের মেম্বার, ইভেন আমার আলম ভাই যে আমার ইমিডিয়েট বড় ভাই, সে ছিল আমাদের ড্রামার। বেসিক্যালি আমরা দুই ভাই একই ব্যান্ডে কাজ করতাম, সে ড্রামার ছিল, আমি ভোকালিস্ট ছিলাম। এইভাবে আমরা কন্টিনিউ করি 2000 পর্যন্ত। দেন আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে এসেও আমি ব্যান্ডে জয়েন করি। এখানে আমি একটা ব্যান্ড করতাম, স্ট্রেঞ্জার্স ব্যান্ড, যেটা হচ্ছে যে আমাদের ফিডব্যাকের লুমিন ভাই এর আগে এই ব্যান্ডেই ছিল। তারপর লুমিন ভাই যখন ফিডব্যাকে জয়েন করে, আমি ওই ব্যান্ডে জয়েন করি। এই আর কি হচ্ছে আমার ব্যান্ডের ইতিহাস। এখনো আছে, এখনো নাইচা গান গাইতে পছন্দ করি। আমার নাচানাচি করতে ভালো। আমাদের সাথে রুহি জান্নাত আছে। হ্যাঁ বন্ধু, রুহি জান্নাত বলেছে, বন্ধু তোমাদের দুজনের জন্য শুভকামনা রইল। তোমাদের দুজনের গান আমার ভালো লাগে। তোমাদের পছন্দের একটা গান, তোদের পছন্দের একটা গান করবে। গান করবো আসলে আজকে এসেছিলাম গল্পগুজব করার জন্য, গল্পই করব, আর একটা গান, হয়তো একটা দুটো গান শাইনের কাছ থেকে আমরা নিশ্চয়ই শুনবো। আসলে আমি অনেকেরই মেসেজ দেখছি, সব মেসেজ গুলো তো ফরওয়ার্ড করছি না, বন্ধুরা মেসেজ গুলো পড়ছি। যেমন ডালিম তোমাকে বলতেছে কি আমাদেরকে, হ্যাঁ লুৎফর রহমান ডালিম, সুমিত দুইটারে ধরে মাইল লাগাতো, গান রেখা কথা বলতেছে, কথা তো আমিও বলতে পারি। ডালিম তোমার বন্ধু একদিন ডেকে নিয়ে আসবো, কথা ডালিমকে এটা বলতে হবে যে আজকের প্রোগ্রামটা কিন্তু আমাদের গানের প্রোগ্রাম না, আমরা বেসিক্যালি আজকে পটর দিয়ে আসছি। এবং তারপর আমরা গান একটা শুনবো, একটা দুটো গান আমরা শুনবো, কথা বলি। কথা তো আসলে হয় না এভাবে পাবলিক মানে ওপেনলি তো আসলে কথা বলার সুযোগ হয় না। আসলে আমাদের কথা আমাদের এটাও ভয় লাগছে একদিকে দোস্ত, যে আমাদের এই অগোছালো কথা আমাদের যারা মানে ওরা আসলে কিভাবে নিচ্ছেন আমি বুঝতেছি না, যে কি হয়তো না আমরা আসলে আড্ডা মারার জন্য তো এখানে আসছি। আমাদের প্রোগ্রামটা টাইটেল ছিল একান্ত আড্ডা। এখানে কোনো গোছানো কথা বলার আসলে কোনো প্রোগ্রাম নাই এখানে। আর গোছানো কথা বলতে তো পারি না, মানে তুমি যদি আমাকে বলো, তুমি কিন্তু অনেক গোছানো কথা বলো সিরিয়াসলি, এবং তুমি তো হচ্ছে যে শুনো, আমি শেষ করি, তুমি একাধারে গান করো, তুমি একাধারে হচ্ছে আবৃত্তি করো,
হ্যাঁ, তোমার উচ্চারণ চমৎকার। আমি তো মানে কষ্ট করে উচ্চারণ করতেছি। হ্যাঁ, আমার উচ্চারণের অবস্থা কিন্তু খুব আমি যাতা। হ্যাঁ, শিখতেছি, আমি খুব শেখার তুমি চেষ্টা তো করছি। আমি এর আগে না, তুমি তো জানো যে আমার আসলে আবৃত্তির বয়সটা আসলে কতদিন, এর মধ্যে থেকে আমি না, তোমার 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 চর্চা তোমার করছি ভয়েস আমি। নাইস, ভয়েস নাইস। হ্যাঁ, তোমার ভয়েস আবৃত্তির তো ওটাই হয়তো পার পেয়ে যাচ্ছি, ওটার কারণেই পার পেয়ে যাচ্ছি। অত অত ভালো কিছু এখনো আসলে নিজের ভিতর থেকে বের করতে পারিনি। তবে হ্যাঁ, এটা আমার গিফট। করোনা, কোভিড-19 কিন্তু এই কবিতা আবৃত্তি আমাকে উপহার দিয়েছে। লাইক কিছু আগে ধরো পজিটিভ, কারোকে মিউজিকের সাথে, কোভিড-19 কিছু হ্যাঁ, কিছু পজিটিভ পজিটিভ জিনিস দিয়ে গেছে আর কি এর ভিতরে তোমার এটা। পজিটিভ জিনিস দিয়ে গেছে। ধরো আগে একটু গান গাওয়ার চেষ্টা করতাম। সো এই লকডাউনের ভিতর থেকে আমি একটু একটু করে কবিতা আবৃত্তিটা চর্চা করছি। যেহেতু তোমরা পছন্দ করছো, একেবারে খারাপ হচ্ছে না। তোমরা যেহেতু পছন্দ করছো, সেই জন্য সাহস পাচ্ছি আর একটু কাজ করার, মানে কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। শাহিন, বন্ধুরা যেহেতু অনেকক্ষণ যাবত চাইছে একটা গান শোনার জন্য, একটা গান করি। আমরা অলমোস্ট 50 মিনিটের মতো লাইভে আছি, গল্প করলাম। আসলে 50 মিনিট পরে টায়ার্ড হয়ে যাবে। তুমি বেটার একটা গান শোনাও, যদি তাদেরকে আর কিছুক্ষণ ধরে রাখতে পারি আর কি আমরা। আচ্ছা, এখন আমি কি গান শোনাবো? হারমোনিয়াম দিয়ে গাবো নাকি গিটার দিয়ে গাবো? এনিথিং, তুমি যেভাবে তুমি কমফোর্টেবল। আজকে তো আমরা আমরা হারমোনিয়াম দিয়ে গাই একটা গান, যেহেতু গিটার দিয়ে তো শোনাই তাই। কি গান শোনাবো? আচ্ছা, সবার কমন একটা গানই শোনাই। মানে শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী একটা গান গাওয়ার চেষ্টা করছি। ওনার গানগুলো আমাকে খুব বেশি, আমার খুব বেশি মানে পছন্দের গান আর কি। আমি যখন হারমোনিয়াম দিয়ে গান গাওয়ার চেষ্টা করি, এই গানগুলোই গাই। তুই যখন গান। আচ্ছা, এখন নাচার গান না, এখন হচ্ছে যে একেবারে ওই যে বললাম না, মানে গম্ভীর গান। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলে গালে পড়ে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলে গালে পড়ে। কি জাদু জানো বিধাতা জানে, কবিতায় পরশে বাতাসে জীবনানন্দ সংসার সব কিছু ভুলে করিলেন দে, তুমিও তো বেশ আছো, ভালো আছো, কবিতায় পাশে জীবনানন্দ সংসার আমি গেলাম একটু করে। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ বন্ধু। তোমাকে একটা গান রিকোয়েস্ট, তোমার একটা গানের রিকোয়েস্ট আছে। হোসনে আরা বেগম, শাহিন ভাই, নিশিতে যাইও ফুল বনে গানটা করবেন। হোসনে আরা বেগম সম্পর্কে বলে, সে কিন্তু খুব ভালো একজন সিঙ্গার, সিলেটের। এবং আমরা একসাথে অনেক শো করেছি, এই গানগুলো শোতে গিয়েছি, এই জন্যই সে বলেছে। বাট অনেক বছর হয় আসলে এই গানটা করি না। হঠাৎ করে হোসনে আরা দুইটা লাইন শুনি আমরা, দুইটা লাইন শুনি আমরা আমাদের তো। আচ্ছা, একটু করে গে। হ্যাঁ,
জ্বালায়া চাঁদের বাহাতি আমি জেগে রব সারা রাতি আমি কব কথা শেষের রহস্যনে রে ভ্রমরা নিশিতে যাইও তুমি নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশিতে যাইও জাস্ট দুলে পারফেক্ট পারফেক্ট, অসাধারণ। মনে মনে এই ভাবছিলাম আর এই গানটা শুরু এই যে আমাকে একটা প্রশ্ন করার জন্য কিন্তু বারবার খুব মানে পুক করা হচ্ছে। হ্যাঁ, কি প্রশ্ন? এটা 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 আমাদের বন্ধু খুব পুক করছে। তো আমি তোমাকে সে প্রশ্নটা করবো কিনা, তুমি চোখ বন্ধ করে বলো ইয়েস করো। বলো বলো বলো, কি মানে জীবনের তো ম্যাক্সিমাম টাইম পার করে চলে, হারানোর আছে কি পাওয়ার আছে বলো। কত বছর বয়সে প্রথম প্রেমে পড়লা তুমি? তোমার জীবনের প্রথম প্রেম? এটা আসলে কঠিন প্রশ্ন না, এটা খুব সহজ প্রশ্ন। প্রত্যেকটা মানুষের যে বলবে যে জীবনে প্রেম করি নেই বা আমি অনেক বড় হয়ে আমি একেবারে ছোটবেলা প্রেমে পড়ছি, সত্যি কথা বলতে। সেটা কত বছর বয়স? মানে সেটা মানে এটা প্রেম ছিল না কি ছিল বুঝতে পারি না, ভালো লাগা ছিল, মানে পরে হয়তো বুঝতে পারছি এটাই মনে হয় প্রেম ছিল। কিন্তু প্রেম করা হয় নাই আর কি ওই বয়সে, প্রেমে পড়া হয়েছে। প্রথম প্রেম কবে? প্রথম প্রেমে যে ওটা তো পড়েছিল, করা হয়নি, বাট প্রথম প্রেমটা আমরা কি শুনতে চাই, যে আমাদের বন্ধু তানি আসলে এই প্রশ্নটা শুনতে যাচ্ছে। তুমি জীবনে মানে কখন অথবা কোন বয়সে একটা প্রেমে পড়েছিলা? আসলে প্রথম প্রেম বলতে কিছু নাই। হ্যাঁ, প্রত্যেকটা প্রেমই হচ্ছে প্রথম প্রেম, আর প্রত্যেকটা প্রেমের শেষই হচ্ছে যে মানে শেষ প্রেম। হ্যাঁ, একটা শেষ একটা শুরু। হ্যাঁ, এবং যখন শুরু হয় তখন ওইটাই আসলে এরকম অসংখ্য ছিল আর কি, রাইট? জীবনে মানে একটা শুরু একটা শেষ, মানে আমরা কি কাউন্ট করতে পারবো যে কতগুলো প্রেম ছিল? না, এইভাবে আসলে শুনো, প্রেম তো আসলে বেসিক্যালি এগুলো হচ্ছে ভালো লাগা, ভালোবাসা বা প্রেম কিনা, প্রেমের তানিয়া কিন্তু আবার প্রশ্ন করতেছে। হ্যাঁ, আমি তোমাকে ফরওয়ার্ড করতেছি না, কতবার, মানে একবার সংখ্যা সহ সে জানতে চায়। না, এই কাউন্ট আসলে কেউই করতে পারবে না। আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি পারবে না, আমি যদি তানিয়াকে প্রশ্ন করি তানিয়া পারবে না, ইভেন কেউই পারবে না। সে আসলে কতবার প্রেমে পড়ছে বা কতবার সে প্রেম মানে নিজেকে হারায় ফেলছে প্রেম। আমি কোনটা বলবো, প্রতিটা প্রেম হচ্ছে যে প্রথম প্রেম। এখন কারো জীবনে একবারই আসে, কারো জীবনে অসংখ্যবার আসে। হ্যাঁ, কিন্তু সেটা আসলে প্রথমই হয়, যখনই আসে সেটা প্রথমই হয়। তার মানে আমরা দেখো, আমরা যারা একটু সঙ্গীত চর্চা করি, আমরা যারা একটু কালচারাল, রাইট, আমরা একটু মিউজিকের সাথে থাকি, আমরা প্রেমে না পড়লে তো গান গাওয়া সম্ভব না। সো প্রেমে না পড়লে তো প্রেমে, গানের সাথে প্রেমে পড়ছি, রাইটারের সাথে প্রেমে পড়ছি, সুরকারের সাথে প্রেমে পড়ছি, তাই না? প্রেমে তো আমাদেরকে পড়তেই হবে, প্রেমে না পড়লে মানে একটু আবেগী মানুষ তো, সো স্লিপ হয়ে যায় আর কি সবসময়। আচ্ছা, বাহাদুর ভাই আরেকটা লিখেছেন, শাহিন কারো প্রেমে পড়েন, ওর প্রেমে সবাই পড়ে। আচ্ছা, পড়েন না লিখছিল, বিষয়টা এরকমই। সুলতানা লিখেছেন সব রিলেশনই প্রেম হতে পারে, তাই না? আসলে না, আমি তোমাকে বলি এবার কিন্তু আমি খুব সিরিয়াসলি বলতেছি। আসলে প্রেমের ডেফিনিশন বা এটা তোমার কাছে একরকম, আমার কাছে একরকম, প্রত্যেকটা মানুষের কাছে যা আলাদা আলাদা এটা মানে আমি আসলে কিভাবে সংজ্ঞায়িত করব এটা আমার ব্যাপার, তুমি কিভাবে সংজ্ঞায়িত করবো তোমার ব্যাপার। তুমি যে সংজ্ঞাটা দাঁড় করাবে সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারি, বা আমারটা তুমি নাও অ্যাকসেপ্ট করতে পারো।
পারো। এর জন্য প্রেম হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যাপার, প্রেম হচ্ছে একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি। নিশ্চয়ই নিশ্চয়ই। বন্ধু আমাদের আরেকটা গান শুনতে চাচ্ছে সাজিদুর রহমান, পাপড়ি গানটা খালি গলায় 2 লাইন হলো গাইতে হবে শাহিন ভাই। আমাদেরকে আরো 2 লাইন গান শোনাও তুমি পাপড়ি গানটা। পাপড়ি গানটা নিশ্চয়ই আজম খানের পাপড়ি, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মুখটা শোনাই। হ্যাঁ, সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। 2 লাইন শুনাইলাম। বাহ বাহ। শিহাব আহমেদ লিখেছেন, শাহিন সিলেট অডিটোরিয়ামে করা আপনার গজল সন্ধ্যা সম্পর্কে কিছু বলেন। তখনকার সময়ে ওই অনুষ্ঠান খুব জনপ্রিয় হয়েছিল, 2 লাইন গজল গাইলে খুব খুশি হব। এটা আর এক ইতিহাস, এটা একটা বিশাল ইতিহাস আসলে। শুনি আমরা। প্রথম কথা হচ্ছে যে গজলের প্রতি আমার একটা ভালোবাসা ছিল, ভালো লাগে। যেমন আমি ক্লাসিক্যাল গান শুনতে খুব যতটা পছন্দ করি, গাইতে আমি এতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ গাইতে গেলে আমার মনে হয় যে আমার হচ্ছে না, কোথাও সুর লাগতেছে না, আর একটু ভালো করে গাওয়া উচিত। কিন্তু আমি শুনতে গেলে আমার খুবই প্রচন্ড ভালো লাগা কাজ করে। তো আমি যেমন নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান, আমি প্রত্যেকটা গান আমি শুনতাম, আরিফুল ইসলাম মিঠুর বাংলা। তখন আমি হিন্দি গজলগুলোর প্রতি আমার এতটুকু ইয়ে ছিল। তখন আমাদের সিলেটে সুহেল ভাই, বড় ভাই একজন ছিলেন, উনি গজল বুদ্ধা আমরা বলতাম। তো সুহেল ভাই আমাকে যে কোনো ভাবে একটা আসরে আবিষ্কার করলেন। তারপর উনি আমাকে অফার করলেন, শাহিন তুমি গজল করো। তা আমি ওনাকে বললাম যে প্রথম কথা হচ্ছে আমি উর্দু বুঝি না, উর্দু তো খুব কঠিন আমার কাছে মনে হয়। উনি বললো যে না, তোমাকে নিয়ে আমি বসবো, আমি তোমাকে লিরিক লিখে দিব, তুমি গজলগুলো করবে। তো উনি আমাকে নিয়ে বসে বসে প্রায় 20 থেকে 25টা, অলমোস্ট 30টার মতো গজল, মেহেদি হাসান, তালাত আজিজ, গুলাম আলী, এরকম অনেক গজল আর্টিস্ট আছেন, ওনাদের গজলগুলো আমি তুললাম। তারপর উনি বললেন যে এর ভিতরে আমরা অনেকগুলো আসর করলাম। উনি বললেন যে না, এবার আমরা একটা প্রোগ্রাম করতে চাই। কি প্রোগ্রাম? সিলেট অডিটোরিয়ামে একটা গজল সন্ধ্যা করতে চাই আমরা। এখানে সিলেটের যারা বুদ্ধা দর্শক আছেন সবাইকে আমরা ইনভাইট করব। এইটাতে আমি মারাত্মক ভয় পেয়ে যাই যে কিভাবে সম্ভব। সিলেটে তখন পর্যন্ত কোনো এত বিশাল ভাবে কোনো গজল প্রোগ্রাম হয় নাই, মানে একটা অডিটোরিয়ামে 1000-2000 অডিয়েন্সের মাধ্যমে। তো আমরা রিহার্সেল শুরু করলাম এবং একটা পর্যায়ে সিলেটের যত বুদ্ধা শ্রোতা সবাইকে ইনভাইট করা হলো এবং ওইখানে আমরা জলসা নামে একটা প্রোগ্রাম করলাম। ওইখানে আমি 10টা উর্দু গজল এবং পাশাপাশি 10টা বাংলা ক্লাসিক্যাল গান, 20টা গানের একটা প্রোগ্রাম করলাম। এবং পুরো প্রোগ্রাম এত সাকসেসফুল হয়েছিল যে এই প্রোগ্রামের রেশ আমরা পরে 2 বছর পরে আরেকটা প্রোগ্রাম করলাম। ঠিক 2 বছর পর্যন্ত ওই প্রোগ্রামের রেশটা রয়ে গিয়েছিল। সবাই শুধু বলতো তোমরা কবে আর একটা প্রোগ্রাম এই টাইপের করবে। সবার অনুরোধে আমরা লাস্ট আবার 1998 বা 99-তে গিয়ে আমরা আরেকটা প্রোগ্রাম করলাম, গজল প্রোগ্রাম। এই 2টা গজল প্রোগ্রাম আমরা সিলেট অডিটোরিয়াম করেছিলাম। এটা হচ্ছে একটা স্মৃতি। বন্ধু আমরা হ্যাঁ, তাহলে আমরা বন্ধু 2 লাইন গজল শুনতে চাই। এটা আমি ভাবছি, আমি অনেক এটা ভাবছি এখন না। এত বড় আমি তোমাকে পার্সোনালি বলি, আমি কিন্তু লাইক গজলের আমি অন্য রকমের একজন ভক্ত মানুষ। আমিও মারাত্মক। আমি মেহেদি হাসান, গুলাম আলীর গজল মানে আমি জাস্ট মাথা খারাপ হয়ে যায় আমার শুনলে। তুমি যেমন হয়তো একেবারে উর্দু বোঝো না বলছো আর কি,
আমি একটু কম বেশি বুঝি। না আমি হয়েছে কি ওই বড় ভাইয়ের সাথে থাকতে থাকতে এবং উনি যখন গজলগুলো নিয়ে বিভিন্ন ভাবে বিশ্লেষণ করতেন তারপর থেকে আমি কিন্তু বোঝা শুরু করছি, এখন আমি ভালোই বুঝি। মানে এটা হচ্ছে সোহেল ভাইয়ের কৃতিত্ব, একজন সোহেল ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ সবসময়। পপি তালুকদার লিখেছেন, হ্যালো বন্ধু, হ্যালো পপি, থ্যাংক ইউ ফর জয়েনিং, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বন্ধু আমরা অলমোস্ট 1 ঘন্টা পার করেছি প্রোগ্রামে। হ্যাঁ, আমরা শেষের দিকেই মনে হয়, আমরা কাছাকাছি আর একটু সময় থাকি, আর কিছু গান আমরা আবার কয়েকটা গান, 2-1টা গানের কিছু শুনবো। তো আমরা একটু অন্যদিকে যেতে চাই শাইন, হ্যাঁ আমরা একটু অন্যদিকে যেতে চাই। গান তো শুনলাম, গান তো তোমার শুনি, আমরা তোমার কাছে একটা আবৃত্তি শুনতে চাই, যে কোনো একটা কবিতার দুই লাইন আমাদেরকে। এর থেকে তুই মেরে ফেলাম আর ঠিক আছে। না আমরা শুনতে চাই, আমরা এটা শুনতে চাই, যে কোনো একটা গানই হোক, অসুবিধা কি, যে কোনো একটা গান, তোমার একটা পছন্দের কবিতার 2টো লাইন আমরা শুনতে চাই। এটা আমার রিকোয়েস্ট, এটা পার্সোনালি আমার রিকোয়েস্ট, এখানে অডিয়েন্সের রিকোয়েস্ট না এটা, হ্যাঁ এটা আমার রিকোয়েস্ট। তুমি আমাদেরকে দিলেন, আমরা তোমার কাছ থেকে, এই বিপদে তুমি আমাকে ফালাও না। আমরা জানি যে তুমি আবৃত্তি করো না রেগুলার, হ্যাঁ তোমার আবৃত্তি প্রত্যেকটা মানুষই করে, রাইট? তুমি এতক্ষণ তুমি যে গল্প করছি পুরোটাই আবৃত্তি, হ্যাঁ পুরোটাই আবৃত্তি। শুধু আমাদের এই কনভারসেশনটার ভিতরে একটু ইকো থাকলেই, আর একটু তুমি আমার চেয়ে ভালো সাউন্ড নিয়ে কাজ করো। এর থেকে আমি একটা গান শোনাই দিই, ঠিক আছে? তুমি আমাকে আবৃত্তি বইলো না, হ্যাঁ আমার নিজের গাওয়া একটা গান আমি শোনাই দিই, হ্যাঁ প্লিজ শোনাও আমাদেরকে। এটা হচ্ছে 2011-তে আমার একটা অ্যালবাম রিলিজ হয়, গাংচিলের ব্যানারে, সোলো অ্যালবাম, প্রথম সোলো অ্যালবাম। আমার প্রথম মিক্সড অ্যালবাম বের হয় 2004-এ। ওই অ্যালবামটিতে হচ্ছে যে মিক্সড অ্যালবাম ছিল এটা, বেসিক্যালি ওটার নাম ছিল হচ্ছে কাছে আসার দিন ভালোবাসার দিন, সঙ্গীতা থেকে বের হয়। ওইখানে আমি বাপ্পা মজুমদার ছিলেন, আমি ছিলাম, আর নিলয় দাস ছিলেন। নিলয় দাস এখন নাই, মারা গিয়েছেন দাদা আমাদের, উস্তাদ সুদিন দাসের ছেলে। এই 3 জনের মিক্সড অ্যালবাম ছিল, ওটা ছিল আমার প্রথম মিক্সড অ্যালবাম। এবং এর ভিতরে অনেকগুলো খুচরা গান রিলিজ হয়, এবং আমার প্রথম সোলো অ্যালবাম হয় 2011-তে, গান ছিল। তো ওইটার একটা গান তোমার জন্য, ওটা হচ্ছে যে লিখেছে রবিউল ইসলাম জীবন এবং সুর হচ্ছে সুমন কল্যাণদার। তো এটা একটু গাওয়ার চেষ্টা করি প্লিজ। আচ্ছা, তোমার জন্যে যত গান, যত অনুভূতি, তোমার জন্যে উল্টো পথে একলা আমি ছুটি। তোমার জন্যে যত গান, যত অনুভূতি, তোমার জন্যে উল্টো পথে একলা আমি ছুটি। তোমার জন্যে স্বপ্নালয়ে আমার যাওয়া আসা, তোমার জন্যে রাখা আছে মুঠো মুঠো ভালোবাসা। তোমার জন্যে যত গান, যত অনুভূতি, তোমার জন্যে উল্টো পথে একলা আমি ছুটি। নারী রারি 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 রা। তোমার জন্য দিগন্তে মন মেলে দিল ডানা, তোমার জন্য হন্যে হয়ে হারাবো ঠিকানা।
তোমার জন্য দিগন্তে মন মেলে দিল ডানা, তোমার জন্য হলে হয়ে হারাবো ঠিকানা, তোমার জন্য স্বপ্নালয়ে আমার যাওয়া আসা, তোমার জন্য রাখা আছে মুঠো মুঠো ভালোবাসা, তোমার জন্য যত গান যত অনুভূতি, তোমার জন্য উল্টো পথে একলা আমি ছুটি। দারুণ দারুণ বন্ধু, দারুণ। বন্ধু তুমি অসাধারণ গান গাও, অসাধারণ অসাধারণ আসলে। তানিয়া তোমাকে আবার তানিয়া শুধু তোমার প্রেমের কথা জিজ্ঞেস করতে চায়, মানে এখনো সে জিজ্ঞেস করছে তুমি কি অ্যাফেয়ার ম্যারেজ ছিল না তুমি সেটেল ম্যারেজ করেছো আর কি, ছোট্ট করে একটু বলে দাও। আমার অ্যাফেয়ার ম্যারেজ। আমার কি মনে হয় তোমাকে যে আমার মতো মানুষের সেটেল ম্যারেজ হবে? জোর করে ধরে বিয়ে দিয়ে দিবেন? এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের সাথে বন্ধু আছে মনি খান, সবাই শুধু তোমার গানের রিকোয়েস্ট। হ্যাঁ, তো সারা রাত পার হয়ে যাবে। হ্যাঁ দোস্ত, মন শুধু মন ছুঁয়েছে, এই গানটা গাইলে ভালো লাগতো। শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি, শুধু মন ছুঁয়েছে, শুধু মন। চোখের দৃষ্টি যেন মনের গীতে কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা। সরি, বাহ বাহ বাহ। এটা ম্যানেজ করা একটা আসলে টাফ ব্যাপার, এটা কানে দিয়ে গান করাও খুব টাফ ব্যাপার। সরি, ঠিক আছে, যতটুকু শুনাইলাম। থ্যাংক ইউ মনি। ধন্যবাদ বন্ধু, অসাধারণ সুন্দর। আমরা আমাদের প্রোগ্রামের মানে আড্ডার খুব শেষ প্রান্তে চলে আসছি। আসলে আড্ডা দিলে সারা রাত আড্ডা দেওয়া যাবে, যেহেতু রমজানের টাইম, সেহরির টাইমও আছে। আমরা আবার আসবো, প্রতিদিন আসবো, আমরা ইনশাআল্লাহ প্রতিদিন আসবো, আড্ডা দিব, প্রতিদিন আড্ডা দিব। তো বন্ধুদের পারমিশন নিয়ে আমরা আজকে এখানে বিদায় নেই। হ্যাঁ হ্যাঁ, সবাই মানে বন্ধুরা ভালো থেকো, আর যারা বড় ভাইরা আছেন ভালো থাকবেন, ছোট যারা আছে ভালো থাকিস, এই আর কি। আর আমাদের আরিফের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, এই মহামারী থেকে আমরা সবাই সুন্দরভাবে মানে উতরে যেতে পারি। আমার এক বড় আপা জয়েন করেছেন। হ্যাঁ শাইন, বড় আপা জেমি আপা কানাডা থেকে জয়েন করেছেন। জেমি আপা অসাধারণ গুণী একজন আবৃত্তিকার, আমাদের অনেক সিনিয়র আপা। এক সময় যখন বাংলাদেশের কবিতা আবৃত্তির, এখন তো অনেকে কবিতা বড় বড় লিজেন্ড হয়েছেন, আপারা ছিলেন প্রথম দিককার আবৃত্তিকার। এখনো আপা কবিতা সাথে আছেন, আমাকে খুব স্নেহ করেন। আপাকে একদিন আমন্ত্রণ করবো আমার এই প্রোগ্রামে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। আমি জানি সবসময় আপনি আমার সাথে থাকার চেষ্টা করেন, আমাকে স্নেহ করেন। অনেক ধন্যবাদ আপা আপনাকে। বন্ধু, আমরা বিদায় নেই। আমাদের অনেক বন্ধুরাই আসলে অনেক রিকোয়েস্ট এখনো আছে। হ্যাঁ, সো রিকোয়েস্ট করলে কিন্তু তোমার সারা রাত পার হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, সেটাই। আমরা নেক্সট ডে আবার জয়েন করব, এটাই ঠিক আছে।
সো আমাদের সাথে বন্ধুরা যারা আছেন এখনো আমাদের সাথে অনেকেই আছেন এখনো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অন্তর থেকে আমাদের দুজনকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার প্রোগ্রামে। শাহিন, থ্যাংক ইউ সো মাচ। শাহিন, তুমি থ্যাংক ইউ সো মাচ, তোকেও থ্যাংক ইউ সো মাচ। এটা ওয়াসম। আমার কাছে মানে আমি চাচ্ছি, বারবারই বলছি, আমি চাচ্ছি যে আমরা বন্ধুদের পার্সোনাল লাইফ সম্পর্কে জানবো। গান গাইবো অবশ্যই থাকবে, কিন্তু আমরা বেশি বেশি তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানার চেষ্টা করবো এই প্রোগ্রামগুলোর থ্রুতে, যাতে আমি আসলে আমার মেইন উদ্দেশ্য আমি শাহিনের আর একটু ভিতরে যেতে চাই। আমি শাহিনের সাথে বন্ধুত্বটা একটা পার্মানেন্ট বন্ধুত্ব করতে চাই। আমাদের হয়ে গেছে পার্মানেন্ট বন্ধুত্ব আমরা পার্মানেন্ট বন্ধুত্ব তখনই করতে পারবো যখন শাহিন আসলে আমাকে তার পার্সোনাল লাইফে আমাকে অ্যাক্সেস দিবে, রাইট? সো অ্যাক্সেসটা আসলে তো চাইলেই পাওয়া যায় না, যে আমি বললাম আর শাহিন আমাকে অ্যাক্সেস দিয়ে দিল। সো এইটা একটা জাস্ট চেষ্টা যে আমি তার কাছাকাছি যেতে পারি কিনা। আচ্ছা, আমার ছেলে চলে আসছে, সে ধৈর্য হারা হয়ে গেছে। তো সবাইকে সালাম দাও বাবা। আমার ছেলেও মারাত্মক ধৈর্য হারা হয়ে গেছে, মোটামুটি দরজাটা ভেঙে ফেলতেছে। আমার ছেলে সেও আমার সাথে খুব গান গাওয়ার চেষ্টা করে। তাকে খুব বলি যে তুমি একটু নিচে, মানে একটু লাইক লো টোনের গানগুলো গাও, বাট না, সে আমার সাথে উপরে, আমি যেমন গলা ছেড়ে গাওয়ার চেষ্টা করি, সেও গলা ছেড়ে গাওয়ার চেষ্টা করে। আয়ুব বাচ্চুর গান গাওয়ার চেষ্টা করে, জেমসের গান গাওয়ার চেষ্টা করে। না, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করুন সবাই, ওর জন্য দোয়া করবেন। ইজ এ ভেরি গুড বয়, মার্শাল আর্ট করে, আবার গান করে, ছবি আঁকে। গুড বয়, থ্যাংক ইউ বাবা। তো আমরা আজকে বিদায় নিতে চাই। সবার আমরা আমাদের সাথে থাকবেন, সবসময় সাথে থাকবেন। আমরা আর একটু সময় নেব। আসলে এই অ্যাপ্লিকেশনটা, এই সফটওয়্যারটা আমরা যেটা ইউজ করছি, এটারও একটা টাইম লিমিটেশন আছে। আপনাদের জন্য বলছি, কারণ টাইম লিমিটেশন বলতে এখন টাইম লিমিটেশন না, পুরো মাসে 20 আওয়ার্স এর বেশি এই সফটওয়্যারটা ইউজ করা যায় না। হ্যাঁ, একদিনে আমি আনলিমিটেড চাইলে 24 আওয়ার্স কানেক্ট করে রাখতে পারবো, কিন্তু ফুল মান্থে ফ্রি ভার্সনটাতে 20 ঘন্টার বেশি ইউজ করা যাবে না। সো দ্যাটস ওয়াই আমরা এখনো, যেহেতু আমি সাবস্ক্রাইব করতে পারিনি, সফটওয়্যারটা কিনে নিতে পারিনি, তো কিনে নিতে পারলে হয়তো আমরা আনলিমিটেড আড্ডাতে চলে যাব। সো যতদিন পর্যন্ত না কিনে নিতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের 1 ঘন্টা করে যদি করি, তাহলে আমি হয়তো 10-12টা প্রোগ্রাম মান্থলি করতে পারবো। তো সেই চেষ্টাটার জন্য আজকে আমরা এখানে সবাই বিদায় নিব। আবারও ধন্যবাদ দিচ্ছি সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সবার দীর্ঘায়ু কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, সবাই ঘরে থাকবেন। এই মহামারীর এখনকার যে সময়টা, এটা মনে হয় সবচেয়ে এক্সট্রিম সময়, খুবই ডেঞ্জারাস টাইম এখন, এই লাস্ট উইকটা আর কি, এই মে মাসের লাস্টের সপ্তাহটা। যত প্রয়োজনই থাকুক না কেন, একান্ত মানে লাইফ এন্ড ডেথ কোনো সিচুয়েশন না আসলে অনুরোধ করছি সবাইকে ঘরে থাকার জন্য। সবাইকে অনুরোধ করছি এবারের ঈদটাকে, মানে ঈদটা আমরা ঘরে বসে করব, এবং এবার ঈদটাকে আমরা সেই বিগত দিনের ঈদগুলোর মতো শপিং, কেনাকাটা, একটা হই হুল্লোড় মাস্তি এভাবে না করে একান্তভাবে ঘরে বসে আমরা কিভাবে ঈদ করতে পারি, সেই দিকে আমরা বেশি একটু খেয়াল রাখবো। আমরা শপিং কে বর্জন করার চেষ্টা করি, মানে আমরা মার্কেটগুলোকে বর্জন করার চেষ্টা করি। ম্যাস পিপল যেখানে আছে সেখানে আমরা কম যাই। তো আপনাদের সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।